সবাইকে স্বাগত জানাচ্ছি ফিফা বিশ্বকাপ 2026 নিয়ে আরটিভির বিশেষ আয়োজন কিক অফে। আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে থাকবো আমি মাহফুজুল ইসলাম, এবং আমাদের সঙ্গে একজন গেস্ট থাকবেন। তার আগে একটু জানিয়ে রাখি, যারা ব্রাজিল সমর্থক তারা নিশ্চয়ই আজকে সকালে ঘুম ভেঙে যে ম্যাচটা দেখেছেন তারপর নিশ্চয়ই একটা তৃপ্তির ঢেকুর তো তুলছেনই। ব্রাজিল আসরে ফিরে এসেছে, মানে ব্রাজিল তার স্বভাবসুলভ ভঙ্গিমায় ফিরে আসার একটা চেষ্টা করছে। আজকে হাইতির বিপক্ষে 3-0 গোলের ম্যাচটি জিতেছে, ম্যাথিউস কুনহা গোল পেয়েছে, একটা দারুণ একটা অ্যাটমসফিয়ার। সেসব নিয়ে তো নিশ্চয়ই কথা হবে, তাছাড়া আরও কথা হবে অন্যান্য ম্যাচ নিয়ে। গ্রেটেস্ট শো অন দি আর্থ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের 48 দলের এই লড়াইটা চলছে, দলগুলোর জয় পরাজয় আর ড্রয়ের মিশ্র প্রতিক্রিয়ায় পয়েন্ট টেবিলের লড়াই হয়ে উঠেছে রোমাঞ্চকর। বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর ব্রাজিলের এই ঘুরে দাঁড়ানো নিশ্চয়ই একটা ভালো খবর। দুর্বল হাইতিকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে 5 বারের চ্যাম্পিয়নরা। তবে বিশ্বকাপে কোনো দলই ছোট নয়, এটি বলা যায়। ইসমাইল সাইবারির একমাত্র গোলে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে মরক্কো। 71 সেকেন্ডে তারা গোল করেছে। মাতিয়াস গালার্জার দ্রুততম গোলের রেকর্ড তুরস্ককে হারিয়ে পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রেখেছে প্যারাগুয়ে। তারা অবশ্য 61 সেকেন্ডে গোলটি করেছে। আর গেল রাতে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। আর অন্যদিকে নকআউট পর্ব নিশ্চিতর লক্ষ্যে রাত 2টায় আইভরি কোস্টের মুখোমুখি হচ্ছে জার্মানি। এই গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে ইকুয়েডর কুরাসাও, আর রাত 11টায় হাই ভোল্টেজ ম্যাচে লড়বে নেদারল্যান্ডস ও সুইডেন। সব কিছু নিয়ে কথা বলবো, এই ফুটবল যুদ্ধগুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। মিতু ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। বিশ্বকাপ উন্মাদনায় নিশ্চয়ই ঘুমটা একটু এদিক সেদিক হচ্ছে। হ্যাঁ, আসলে টু মাচ, অনেক খেলা তো, মানে সব কয়টা ফলো করা ভেরি ডিফিকাল্ট। বাট যেসব ম্যাচ ফলো করলেই না করলেই না, সেসব তো করতেই হচ্ছে। নিশ্চয়ই আজকে সকাল সকাল উঠতে হয়েছে। না, অফকোর্স আমার তো অ্যাজ এ অ্যানালিস্ট আমার দেখতেই হবে, নাহলে আমি আসলে টিভিতে আপনাদের সামনে কি বলবো। ব্রাজিলের 3-0 গোলের জয়, ফরমেশনে কিছুটা চেঞ্জ, বিশ্লেষণটা কিভাবে করবেন? আচ্ছা, ধন্যবাদ। আগে আমি একটা জিনিস বলে নেই। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু অল ব্রাজিল সাপোর্টার্স যারা একটু নেতিয়েছিলেন প্রথম খেলার পরে। বাট আমি সবসময় বলেছি, দেখেন 48 দলের বিশ্বকাপ তো, 24টা দল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তো যাবেই, সাথে কিন্তু দেখেন 8টা দলের বেস্ট 3 যাবে। তাহলে আপনার এখানে বড় দলের কেউ বাদ পড়ার কোনো স্কোপ কখনো নাই। রাইট। আসল খেলাটা শুরু হবে 32 ইয়েস। এখন যদি আপনি বলেন খেলাটা কেমন হয়েছে, আমি কিন্তু ব্রাজিলের লেভেলের খেলাটা দেখি নাই, অ্যাজ এ অ্যানালিস্ট বলছি। আর যদি সমর্থক হিসেবে বলি, সুপার ডুপার। কিন্তু দেখেন ব্রাজিলের এবার সবচেয়ে অ্যাডভান্টেজ একটা জিনিস হচ্ছে, দে হ্যাভ দ্য বেস্ট কোচ। আমার চোখে অ্যানচেলটির মতো মাস্টার মাইন্ড কোচ খুব কম আছে। তো ওই হিসাবে আপনি দেখেন যে খেলাটা ব্রাজিল খেলেছে, ইয়েস তারা পূর্ণ পয়েন্ট নিয়ে গেছে। বাট ব্রাজিলের যে ছন্দময় খেলা, যেটার জন্য এত সাপোর্টার, আপনি নিজেও তো আপনি ব্রাজিলিয়ান সাপোর্টার, ডাজেন্ট ম্যাটার, কিন্তু সেই ছন্দময় খেলাটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না লাস্ট 2 ওয়ার্ল্ড কাপ থেকে। আর যেহেতু একজন ইটালিয়ানকে আপনি বসিয়েছেন মসনদে, উনি কিন্তু ওনার ট্যাকটিক্যাল গেমটা দিবে, তো ওইরকম কেউ হতাশ হওয়ার কিছু নাই, আবার বেশিও চাবেন না। এই কারণে চাবেন না, ব্রাজিলের সমর্থক গোষ্ঠী এত বেশি কেন, যেই খেলাটা দেখে তারা অভ্যস্ত, সেই খেলা কিন্তু আপনি পাবেন না। এখানে একটা প্রশ্ন আমি যদি এভাবে করতে চাই, যে এবার ব্রাজিল দলটাতে কিছু ইনজুরি কনসার্ন ছিল, এবং আজকে কিন্তু রাফিনহা আবার ইনজুরিতে পড়েছে। যদি ফার্স্ট হাফের খেলা এবং সেকেন্ড হাফের খেলা কিন্তু খুব একটা মেলানো যাবে না। আপনার কাছে কি মনে হয়েছে আনচেলত্তি খুব সেফ সাইডের গেমটাই সেকেন্ড হাফে খেলেছেন, কিছু পরিবর্তন করেছেন, সেখানে তিনি কাসিমিরোকে পুরো সময়টা খেলিয়েছেন, রাফিনহা উঠে যাওয়ার পর সেখানে রায়ান ভিতরকে নামিয়েছেন, এনরিককে তিনি ট্রাই করেছেন, এবং আগামী ম্যাচে কিন্তু নেইমার মাঠে নামবে মোটামুটি কনফার্ম। দেখেন, আমি প্রথমেই বলে নিলাম, আমার চোখে বেস্ট কোচটাই কিন্তু ব্রাজিলের অ্যানচেলটি। সে কিন্তু মাস্টার মাইন্ড, আপনি আমার থেকে ভালো জানেন। যেমন উনি যেই ক্লাবকে কোচিং দিয়েছেন সবই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, নট অনলি দেয়ার লিগস, চ্যাম্পিয়ন্স লিগও। কারণ উনি রিয়াল মাদ্রিদে অনেক বছর ছিলেন, অনেক ট্রফি উনি জিতেছেন। সুতরাং আমি ওনাকে অ্যানালাইসিস করা আমার জন্য অধ্যত্বপূর্ণ হবে। বাট উনি যা করছেন দলের ভালোর জন্যই করছেন। বাট একটা জিনিস কি জানেন, এই ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, জার্মানি বলেন, বা আপনি স্পেন বলেন, ফ্রান্স বলেন, দিজ আর দ্য টিম টু লুক আফটার। ঠিক আছে, আমি তো স্পেসিফিক বলে দিতে পারবো না। আমাদের দেশে ধরেন ব্রাজিল আর্জেন্টিনার যে সাপোর্টার, তার হাফেরও কোনো সাপোর্টার অন্য দলের নাই। বাট এই যে প্লেয়ারগুলো, এরা তো মানুষ, এরা কিন্তু রোবট না, তাই না? তাহলে
আপনি যদি 5th জুন পর্যন্ত আপনি চ্যাম্পিয়ন্স লিগের খেলা খেলান, তখন এই বড় দল স্ট্রাগল করতে থাকে, কারণ এরা কিন্তু ফ্যাটিক হয়ে যায়। আজকে রাফিনহা কিন্তু বড় একটা ইনজুরি নিয়ে যায় নাই আমার যতটুকু জানা, বাট বার্সেলোনায় উনি যেই এফোর্টটা দিচ্ছেন এবং যতখানি উনি খেলেছেন, যত দিন পর্যন্ত খেলেছেন, আপনি যদি আপনার টিমের সাথে, প্লেয়ারের সাথে, যে যত বড় প্লেয়ারই হোক, আমি যদি আপনার টিমের প্লেয়ার হয়ে থাকি, আপনার সাথে যদি আমি একটা মাসও প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমার টিম যত বড় বড় নাম নিয়েই আসুক, দে উইল স্টার্ট স্লো। এবং আপনি তো বললাম না যে ওয়ার্ল্ড কাপের সিজনে, আমি বলছি 4 বছর পর পর একটা ওয়ার্ল্ড কাপ হয়, এই একটা সিজনে যদি আপনি লোকাল একটা টুর্নামেন্ট বন্ধ করে দেন, তাহলেই কিন্তু এটা সম্ভব। অনেকে ভাবে এই পাগলের মতে কি বলে, কিন্তু আসলে তা না। ট্যাকটিক্যাল একটা জায়গায় যে এই ডাইমেনশনটা ধরেন হচ্ছে গিয়ে এখন 3 নাম্বার প্লেয়ার হিসেবে রাফিনহা হচ্ছে গিয়ে এখন ইনজুরিতে পড়লো, সেখানে তার হাতে কিন্তু খুব বেশি অপশনস নেই। আপনার কাছে আসলে ব্রাজিলের শুরুর ফরমেশনটা আমি যতটুকু দেখেছি 4-2-3-1-এ তিনি শুরু করেছিলেন। এরপরে হচ্ছে গিয়ে তিনি যখন দেখলেন যে হচ্ছে গিয়ে মোটামুটি হাইতি 8টা ডিফেন্স ব্যাক ডিপ ডিফেন্সে চলে গেছে, তখন তিনি একদম উইদিন 10 মিনিটসের মধ্যে ফরমেশন চেঞ্জ করে 4-3-3-এ চলে আসে। এই যে আনচেলত্তির এই যে ম্যাচ রিডিং এর যে ক্যাপাসিটি, এটা আসলে ব্রাজিলকে কোথায় নিয়ে যেতে পারে আপনার কাছে মনে হয়? আসলে দেখেন, আমি যত কয়টা বড় বড় দল দেখলাম, যত কয়টা খেলাই দেখলাম, সবাই কিন্তু এই যে 4-2-3-1-এই খেলে, এবং তারাই কিন্তু আবার 4-3-3-তেও খেলে। রাইট। শুধু দেখেন আপনি যে ব্রাজিল প্রথম খেলা যে মরক্কো খেলেছে, সেম প্যাটার্ন, কিন্তু সেম আপনার ছিল। তো এইখানে আপনার একটা টিম ভালো করছে না খারাপ করছে, বাট আপনার মেইন অস্ত্র যে দেখেন, ব্রাজিল যতই যে বলুক, নেইমার ইজ ক্লাস। নেইমার তো আসলে আপনার হঠাৎ করে জন্মায় নাই, ওনাকে নিয়ে অনেক কথা থাকে, থাকে, ট্রল করে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট যদি সুপারস্টার বলেন ব্রাজিল দলের ভিতরে, তাহলে তো নেইমারই। যখন নেইমার নামবে, দেখবেন 2টা প্লেয়ার বা একটা প্লেয়ার কনস্ট্যান্ট তার সাথে থাকবে, তখন আপনার কিন্তু ইজিয়ার হবে আপনার নেইমারকে স্পেসটা ক্রিয়েট করে দেওয়ার জন্য। হ্যাঁ, নেইমার না করুক, নেইমারটাই কিন্তু ভালো স্পেস করে দিতে পারে, কারণ তার সাথে তো 2টা প্লেয়ার বা একটা প্লেয়ার কনস্ট্যান্ট থাকবে, তখন আপনার গ্যাপ তৈরি হবে। ইভেন আজকের ম্যাচের যদি আপনি মিতু ভাই দেখেন যে হচ্ছে গিয়ে যখন ভিনি লেফট থেকে অপোনেন্টের বক্সে প্রেসার দেওয়ার ট্রাই করছে, লুকাস পাকেতা কিন্তু তাকে ব্যাক করছে এবং ওভারলেপ করে যাচ্ছে, ওখানে একটা প্লেয়ার বিজি হয়ে যাচ্ছে, এবং ফলস নাম্বার 9 হিসেবে ম্যাথিউস কুনহার যেই রোলটা ছিল, তিনি ওই রোলটাই প্লে করেছেন। ঠিক মরক্কোর ম্যাচে যে জিনিসটা মিসিং ছিল, আপনার কাছে কি মনে হয় নেক্সট ম্যাচে স্কটল্যান্ডের সাথে মানে এই জিনিসটা একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে? আমি একটা কথা বলি, আমি তো আগেই বললাম যে এখন আপনি বড় বড় দলকে জাজমেন্টের সময় এখনো আসে নাই। রাইট। আপনি দেখেন আর্সেনালের টপ স্ট্রাইকার মার্টিনেলি কিন্তু এখনো আপনার এই দলে রয়ে গেছে, সে কিন্তু এখন, আর রাফিনহার যেটা হলো, ওর ইনজুরিটা এখন কত বড় সেটা কিন্তু দেখতে হবে, কারণ রাফিনহা কিন্তু ওয়ান অফ দ্য ভাইটাল প্লেয়ার ফর ব্রাজিল। রাইট। এখন আজকের যে হাইতির সাথে খেলাটা, আমি কোনো টিমকে আন্ডারমাইন করছি না, বাট এই খেলার উপরে বেস করে আমি কোনো কমেন্টে যাব না, কারণ নেক্সট খেলা তো স্কটল্যান্ডের সাথে। আমি তো মনে করছি, দেখেন ওই খেলার এই যে ব্রাজিল যেটা করলো আজকে 3 গোল দিয়ে, টপ পজিশন যদি আপনি না পান গ্রুপে, আপনার অপোনেন্ট কিন্তু খুব স্ট্রং হবে রাউন্ড অফ 32-তে, কারণ আপনি যদি গ্রুপে সেকেন্ড হন, কথার কথা, আর এক গ্রুপের সেকেন্ডের সাথে খেলবেন কিন্তু। রাইট। আর যদি টপ হন, তাহলে আর এক গ্রুপের থার্ডের সাথে খেলবেন। তো দে আর ইন ইফ এন্ড বাটস, বাট 32-র পরে গিয়ে আপনি দেখবেন আসল খেলা। আজকের ম্যাচটা অনেক বেশি প্লেয়ারের চেয়ে কোচ কেন্দ্রিক হচ্ছে গিয়ে এক ধরনের একটা আলাপ আলোচনার মধ্যে থাকাই যায়। আরেকটা বিষয় মিতু ভাই, আপনার কাছে কি মনে হয় কিনা যে হচ্ছে গিয়ে আনচেলত্তির এই হাইতির বিপক্ষে ম্যাচটাকে তিনি মার্জিনটা আরেকটু বড় চাচ্ছিলেন, কারণ আমরা দেখেছি যে হচ্ছে গিয়ে এন্ড্রিকের একটা গোল কিন্তু হচ্ছে গিয়ে অফসাইডের ফাঁদে পড়েছে, রাফিনহা একটা মিস করেছে এবং রাফিনহার একটা গোল অফসাইডের ফাঁদে পড়েছে। তার মানে যদি সব কিছু মিলিয়ে বলি, প্রায় 6টা গোল ব্রাজিলের মোটামুটিভাবে আজকে একটা প্যাটার্নের মধ্যে ছিল। সেই জায়গায় আপনি আসলে লাস্ট ম্যাচে যে মিডফিল্ড যেই স্ট্রাগলটা করেছে, সে জায়গায় আপনি আজকের মিডফিল্ডের অবস্থানটা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আমি তো আপনার কথা একদম একমত, কারণ কি ওই গোল ডিফারেন্সটা কিন্তু বাড়াতে চেয়েছিলেন, দ্যাট ইজ ফর ভেরি ট্রু। এবং আপনি জানেন কি না, এইবারে কিন্তু আবার গোল ডিফারেন্সের থেকে আগে কিন্তু দেখা হবে হেড টু হেড। এখন হেড টু হেডও থাক আর গোল ডিফারেন্সই থাক, আপনার টপ পজিশনটা নিতে গেলে এখন যেটা আমি বুঝতেছি, আপনি যদি দেখেন মরক্কো কিন্তু জিতেছে, বাট এক গোলে।
ভেরি গুড, কিন্তু দুইজনের পয়েন্ট সমান। সমান। এখন মরক্কোর লাস্ট অপোনেন্টকে হাইতি, হাইতি ওই গ্রুপের মধ্যে এই সবচেয়ে দুর্বল। আর ব্রাজিলের কিন্তু স্কটল্যান্ড। স্কটল্যান্ড। এখন স্কটল্যান্ড কিন্তু চাবে সেও যেন সেকেন্ড হয় বা একটা কিছু মানে ভালো করার থার্ড জন্য। হলো হচ্ছে কি সে ভালো হ্যাঁ, কারণ পজিশনে অ্যাট থাকে। লিস্ট মিডিয়া তো স্কটল্যান্ডকে সেই রকম ভাবে আপনার প্রমোট করে। তো সেই কারণে আজকে আসলে অ্যানচেলোটি চাচ্ছিলেন যে গোল সংখ্যা 3টা না হয়ে যদি অ্যাটলিস্ট 5 হওয়া যেত, কিন্তু মানে এটা আনলাইকলি ছিল না। আনলাইকলি, হ্যাঁ। তো সুতরাং আমার মনে হয় উনি এটা চাচ্ছিলেন, বাট সামহাও এটা হয় নাই। বাট এটাও ঠিক, উনি কিন্তু অনেক প্লেয়ারকে কম্বিনেশন পারমুটেশন করে কিন্তু খেলে দেখেছেন যে নেক্সট 2টা খেলা 3টা খেলা উনি Exactly, কাদেরকে একদম থিতু করে দিবেন। Exactly. কারণ লাস্ট একটা গেমই আছে স্কটল্যান্ডের সাথে, মানে গ্রুপ পর্বের। এরপরে কিন্তু আপনার আর ট্রাই করার সুযোগ নেই। স্কোপ থাকবে না। এভরি গেম ইজ ফাইনাল। সেটা অল আউট ফুটবল হয়ে যাবে, ওপেন ফুটবল হয়ে যাবে, এবং তার কম্বিনেশনটা ওভাবে রাখতে হবে। কারেক্ট। এবং এভরি গেমই কিন্তু তখন সেমিফাইনাল হবে, কারণ আপনি তো ড্র করতে পারবেন না। আপনি ড্র করার সাথে সাথেই আপনার টাই ব্রেকারে যাবে। তো Right. সুতরাং আর এইবারের ওয়ার্ল্ড কাপের একটাই মজা, মানে আমার কাছে, যেমন দেখেন অনেকে বলে গ্লোবালাইজেশনের জন্য টিম বাড়িয়েছে। ফুটবল সব দেশে খেলে, ফুটবল গ্লোবালাইজেশনের কিছু নাই। কিন্তু আপনি যত এই যে কিছু কিছু দল আসছে, আপনি যেমন বললেন আপনার এই উপস্থাপনায়, হ্যাঁ, যে কোনো টিমকে আন্ডারমাইন করা যাবে না, কিন্তু যাবে। কিছু কিছু দল আছে মানে যারা তারা শুধু পার্টিসিপেশনের জন্যই আসছে। Right. এখন হয় কি, এই যে দেখেন রাত জেগে আমরা খেলাগুলো দেখছি ঠিকই, এবং ব্যবসায়িকভাবে কিন্তু সফল, কারণ খেলা বেড়ে গেছে প্রচুর, সেখানে টিকিট সেল হচ্ছে, সেখানে আপনার অনেক কিছু ইনভলভমেন্ট, সব ঠিক আছে। কিন্তু ওই যে রাউন্ড অফ 32-তে দেখেন, আগে একটা রাউন্ড অফ 32-তে হোঁচট খেলো আপনি কিন্তু টিকে যেতেন। রাউন্ড অফ তখন ছিল 16 ছিল আপনার ইম্পর্টেন্ট। এখন দেখেন এক রাউন্ড আগেই এবং একটা টিম চ্যাম্পিয়ন হতে গেলে আপনার 8টা গেম পুরো খেলতে হবে যদি চ্যাম্পিয়ন হতে চান। আর আগে ছিল প্রত্যেকটা টিমের 7টা গেম যদি আপনি টিকে যান তাহলে আপনি চ্যাম্পিয়ন হবেন। মানে এই হচ্ছে ডিফারেন্স। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার কাছে আনচেলত্তির ম্যান ম্যানেজমেন্ট, এবং সেকেন্ড হাফে আমরা দেখেছি একটুখানি স্লো খেলেছে, একটুখানি মনে হচ্ছে যে আর কোনো ইনজুরি যাতে হচ্ছে গিয়ে না হয়, এবং খুব বেশি প্রেশার ক্রিয়েট করেছে বলা যাবে না। সেই জায়গায় আনচেলত্তির এই কয়েকদিনের এই যেই অলমোস্ট 1 বছর তো হয়ে গেল তিনি ব্রাজিল টিমের কোচ, তার এই একটা ভঙ্গুর দলকে নিয়ে এসে এই পর্যায়ে আসা, এটাকে আসলে আপনি কি চোখে দেখবেন? আচ্ছা, আমি একটু ঘুরিয়ে বলি। আমি কখনো ব্রাজিলকে ভঙ্গুর দল ভাবি না। আপনার গাইডেন্সের সমস্যা ছিল। আর ব্রাজিলই একমাত্র বড় দল যাদের কোচ কিন্তু নিজেদের দেশের না। আপনি যদি আর্জেন্টিনা দেখেন, আর্জেন্টিনার কোচ, জার্মানিকে দেখেন, আর জার্মানির কোচ, বা বড় বড় দলের কিন্তু তাদের দেশেই কোচ। কিন্তু ব্রাজিল যখন দেখলো যে এই দল বিভিন্ন কোচ দিয়ে কিন্তু তারা স্কলারির পর থেকে কিন্তু অনেক ট্রাই করেছে, কেউ কিন্তু সাকসেসফুল হতে পারে নাই, কারণ ডিসিপ্লিনের একটা অভাব দেখা গেছিল মাঝখানে। সেই জিনিসটাই কিন্তু অ্যানচেলটি করেছে। এবং অ্যানচেলটি করার পরে এক পর্যায়ে আপনি যদি একটু ব্যাকে যান, যে কোয়ালিফাইং রাউন্ডে এক পর্যায়ে ব্রাজিল ওয়াজ স্ট্রাগলিং অ্যাট নাম্বার 5 and 6, রাইট, বাট ওইখান থেকে ঘুরে দাঁড়িয়ে কিন্তু তারা থার্ড হয়েছে। রাইট, কারেক্ট, রাইট। তো সুতরাং ব্রাজিলের গ্রাফ যদি আপনি করেন, তারা কিন্তু নিচ থেকে উপরে যাচ্ছে, উপর থেকে নিচে আসছে না। রাইট। এর জন্যই গ্রুপের টপ পজিশনটা পাওয়া খুব জরুরি। এবং কোয়ালিফিকেশনে, ল্যাটিন আমেরিকার কোয়ালিফিকেশনে এক পর্যায়ে ব্রাজিল আসলে সেই শেপটা ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়ে এক ধরনের যে কনফিউশন, সেটা আনচেলত্তি আসার পরে দেখা গেল ড্র, একটা জয় একটা ড্র, এভাবে কিন্তু হচ্ছে গিয়ে একটা ভালো জায়গায় হচ্ছে গিয়ে মোটামুটি রেখে শেষ করলো। এবারে ওয়ার্ল্ড কাপটা আসলে আপনার কাছে এখনও টু আর্লি টু কমেন্ট যে হচ্ছে গিয়ে এখন ওয়ার্ল্ড কাপটা আসলে কোথায় গিয়ে ব্রাজিল শেষ করবে, বাট অনেকেই নিন্দুকেরা বলেন কিংবা সমর্থকরাও বলেন কোয়ার্টার ফাইনালের বেশি ব্রাজিলের যাওয়াটা আসলে ভেরি টাফ। না, এটা তো ধরেন আবেগে বলে। আমি যেটা করি ভাই, আপনি জানেন আমি অল লিগ ফলো করি। আমি কোন প্লেয়ার কে কত টাকায় কে বিক্রি হয়েছে, কোন প্লেয়ার কিভাবে খেলবে আমি কিন্তু জানি। এখন দেখেন আপনাকে আমি ইন্ডিভিজুয়াল বলি, ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপারের মধ্যে একজন কি অ্যালিসন বেকার না? হ্যাঁ, আচ্ছা। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ প্লেয়ারের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র না? নিঃসন্দেহে। ওয়ার্ল্ডের টপ প্লেয়ারদের মধ্যে কি রাফিনহা না? হ্যাঁ। তাহলে ওয়ার্ল্ডের সুপারস্টারের মধ্যে কি নেইমার না? তাহলে কিভাবে আপনি বলবেন ম্যাথিউস যে কুনহাকেও ম্যানচেস্টার ইউনাইটেডে তার যে আমি ওই লেভেলে নিলাম না। ম্যাথিউস কুনহা আপনার এখনো যায়নি, ম্যানচেস্টার ইউনাইটেডেও তো খেলে উনি, মানে ওই লেভেলে এখনো আসে নাই, বাট হি ইজ এ গুড প্লেয়ার, এতে কোনো ডাউট নাই। আমি যাদের নামগুলা বললাম, এবং ক্যাসিমিরো যেই বয়সে যেই গেম ম্যানচেস্টার ইউনাইটেড দিয়ে গেছে,
সেটা অনেকের পক্ষে খেলা এখনো সম্ভব সম্ভব না। না। তাহলে আপনি বলেন যে কোন দিক দিয়ে আপনি ব্রাজিলকে কমে? ইয়াস, ব্রাজিলের ডিফেন্সে একটু দুর্বলতা আছে, বাট সেটা কিন্তু পুষিয়ে দেয়। এবং আপনার এক্সট্রা গোলকিপারকে এডারসন কোন টিমের প্লেয়ার? ম্যানচেস্টার সিটির টপ গোলকিপার। তাহলে এর জন্য আমি বললাম, আমি তো ফলো করি, এই যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যাটিগ। আপনি এই যে দেখেন আজকে রাফিনহাকে উঠিয়ে নিতে বাধ্য হলো কেন? ওনার একটু প্রায়ার টু দিস গেম একটু ইনজুরি ছিল। এই ইনজুরি কি আগের না এখন হয়েছে? আগের। তো ওই আগের ইনজুরিগুলো বারবার ফিরে আসবে, দ্যাট উইল বি দ্য প্রবলেম ফর ব্রাজিল টিম। ওকে, তার মানে ইনজুরি কনসার্নটাই হচ্ছে গিয়ে আনচেলত্তির বড় সমস্যা। এর বাইরে আসলে তিনি আসলে যেই অস্ত্র তার কাছে আছে, যে তীর ধনুক তার কাছে আছে, তাদেরকে নিয়ে তিনি হচ্ছে গিয়ে টাইম এবং হচ্ছে গিয়ে প্লেয়ার ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারলে ব্রাজিল নিঃসন্দেহে একটা ভালো অবস্থানেই যাবে। আমরা একটু ইউএসএ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ, ইউএসএ অলরেডি রাউন্ড অফ 32 কনফার্ম করে ফেলেছে। অস্ট্রেলিয়ার সামনে এখনও বেশ সুযোগ আছে বলা যায়। ম্যাচটাকে কিভাবে আপনি দেখলেন, কিভাবে দেখবেন? ইউএসএর এই দলটা দুর্দান্ত একটা অ্যাটাকিং মোডের ফুটবল খেলছে। মেজর লিগ সকার আসার পরে তো হচ্ছে গিয়ে তাদের ফুটবলে একটা ডাইমেনশন নিঃসন্দেহে এসছে। এবারের ওয়ার্ল্ড কাপে এই ম্যাচটাতে 2-0 অস্ট্রেলিয়ার বিপক্ষে। আচ্ছা, আমি বলি দুইটা টিমই কিন্তু আপনার প্যারালাল লেভেলের। হ্যাঁ, ইউএসএ নিজেদের মাঠেতে একটা আলাদা অ্যাডভান্টেজ পাচ্ছে বিকজ অফ সাপোর্টার। বাট আপনি যদি অস্ট্রেলিয়া আর ইউএসএর খেলাটা ভালো মতো দেখে থাকেন, দেখবেন দুইটা কিন্তু যোজনে সমান সমান গেম খেলেছে। এবং একটা গোল হয়েছে আপনার সেম সাইড, আর একটা গোলের একটু মার্জিন অফ অফসাইড ছিল, যেটা আর কি রেফারি একটা ওন গোল হয়েছে, একটা ওন গোল, ওই তো সেম সাইড গোল। আর একটা হচ্ছে আপনার অফসাইডের একটু গন্ধ ছিল, ডাজন্ট ম্যাটার। বাট ইউএসএ কোচটাকে মারিও পচাটিনো ইজ আ ভেরি গুড কোচ। সে জানে এবং নিজেদের মাটিতে কিভাবে খেলতে হবে সেটা সে দেখিয়ে দিয়েছেন। অ্যাজ বিকজ ওইখানকার যে টিমটা সবচেয়ে ভালো করার কথা ছিল টার্কি, ওরা কিন্তু অলরেডি আউট, মানে অলমোস্ট আউটই বলা যায়, অলরেডি আউট, আর কিছু স্কোপ নাই। বরঞ্চ প্যারাগুয়ে দেখেন আজকে কিন্তু টার্কি আপনার 62টা অ্যাটেম্প নিছে, 62, নট এ সিঙ্গেল গোল। এবং টার্কির কিছু কিছু প্লেয়ার আছে, আর্ডা গুলার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হওয়ার কথা, সে দেখেন এই হচ্ছে ফ্যাটিকনেস থেকে এগুলো হয়। তো এখন ও যখন বাদি চলে গেছে, এখন কিন্তু ফাইটটা হবে আপনার অস্ট্রেলিয়ার সাথে প্যারাগুয়ের, যে সেকেন্ড কে হবে গ্রুপে। অলরেডি কিন্তু ইউএসএ, যেহেতু আপনি হেড টু হেড দেখবেন, আপনি কিন্তু প্যারাগুয়েকে হারিয়েছেন, আপনি অস্ট্রেলিয়াকে হারিয়েছেন। ওরাও যদি সমান পয়েন্টও পায়, ওরা যদি গোলও বেশি দেয়, তারপরেও কিন্তু ইউএসএ গ্রুপ চ্যাম্পিয়ন। তো এইটা ইউএস অ্যাচিভ করে নিয়েছে। অস্ট্রেলিয়ার সম্ভাবনা কেমন দেখেন? অস্ট্রেলিয়ার সাথে আমি তো ভালোই দেখি, কারণ কেউ কিন্তু ভাবে নাই যে তারা টার্কিকে হারাবে। এখন ধরেন আপনার অস্ট্রেলিয়ার সাথে তো প্যারাগুয়ের খেলা বাকি, এইটাই কিন্তু ওদের জন্য সেমিফাইনাল হয়ে যাবে। সুতরাং আমি তো মনে করি প্যারাগুয়ের থেকে অস্ট্রেলিয়া একটু আগানো থাকবে, 60-40 আমি বলতেই পারি। ম্যাচটা মোটামুটি বলা যায় ইউএসএ ডোমিনেটই করেছে, 68% বল নিজেদের ইয়েতে রেখেছে। এবং মজার বিষয়, তারা 10টি অফ টার্গেট শট করেছে এবং 2টি অন টার্গেট শট করেছে, তার মধ্যে একটি গোল এবং একটি হচ্ছে গিয়ে আত্মঘাতী গোল। আমি যদি এশিয়া এবং হচ্ছে গিয়ে আমেরিকার এই ফুটবল পাওয়ারদের এই ম্যাচের ডাইমেনশনটা দেখি, আমি যেটা দেখলাম যে হচ্ছে গিয়ে মাঝমাঠ যারা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করতে পারছে, সেই জায়গায় কিন্তু তারাই ডোমিনেট করছে। এবারের যুক্তরাষ্ট্রের খেলাটাই আমার মনে হচ্ছে যে তারা খুব পেছন থেকে বিল্ড করছে না, তারা মাঝমাঠ থেকেই হচ্ছে গিয়ে ম্যাচটা বিল্ড করছে। আপনি এই ম্যাচটাকে আসলে অস্ট্রেলিয়ার ফিজিক্যাল অ্যাডভান্টেজও ছিল, তাদের প্লেয়ারদের এক্সপিরিয়েন্সও বেশ ভালো, তো সেই জায়গায় আসলে যুক্তরাষ্ট্র ম্যাচ বের করে নেওয়ার টনিকটা আসলে কি ছিল? আমি বলি, আপনারা যেভাবে বললেন আমি কিন্তু একটু ডিসএগ্রি করি। যেমন ধরেন অস্ট্রেলিয়া কোন গ্রুপে খেলে কোয়ালিফাই করে বলেন? ওরা কিন্তু এশিয়ার মধ্যে আসে, এবং যেই কারণে ওদের রেকর্ডটা ভালো থাকে। যে আমি এশিয়া কাদের সাথে খেলে, ওই সিডিংসটা দেখতে হবে। আর অস্ট্রেলিয়া, ওই যে বললেন আপনি, মানে ইউএসএ এখন এমন একটা পর্যায়ে গেছে যেখানে যেই মানে লিগে আপনি মেসিও খেলছে। মেসির মতো তারকা যখন একটা দেশে খেলে, তার ফুটবলের মান কিন্তু উঠবেই, নামবে না। হ্যাঁ, তো ওর যাওয়ার সাথে সাথে কিন্তু আরো সুপারস্টার ওখানে গেছে। রাইট, হ্যাঁ, আমি ওই নামে না গেলাম। তো ওই গ্রাফ যদি আপনি দেখেন, আমি এর জন্য বললাম ইউএসএ এবং অস্ট্রেলিয়াকে আপনি তেমন ফারাক করতে পারবেন না। এবং আপনি দেখেন, আপনি যদি জার্মানি ইউএসএর খেলাটা দেখেন, একটা ফ্রেন্ডলি গেম হয়েছে, সেখানেও কিন্তু তারা যদিও হেরেছে 2-1, বাট
সমান তালে জার্মানির সাথে খেলে গেছে, কারণ কি ফিজিক্যালি, এবং একটা বলি হোম অ্যাডভান্টেজ সবসময় একটা বিরাট বিষয়। প্লাস ওরা ওইখানে অনেক দিন প্র্যাকটিস করেছে ওই হিটে। আর একটা সমস্যা হচ্ছে তো হিট, যে কারণে ইউরোপিয়ান ক্লাব মানে দলগুলো কিন্তু অনেকটা নিষ্প্রভ। যেখানে দেখবেন আবার আফ্রিকান টিমগুলো কিন্তু ভালো খেলছে, আপনি দেখেন তাদের স্পিড। আমি বিশেষ করে যদি আপনি ইকুয়েডর, যদিও সাউথ আমেরিকান এবং আইভরি কোস্টের খেলা মানুষ অতটা দেখে নাই, যদিও 1-0 হয়েছে, 95th মিনিটে গোল হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট গেম গেছে, কিন্তু ওইটা মানুষজন অত ওইটা খেয়াল করে নাই। আমরা তো এবং ওই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে আফ্রিকান যে দলগুলোর খেলা দেখেছি অনেক ওপেন গেম খেলেছে, কারণ সমান লড়াই। দেখা যায় লড়াইটা যখন হচ্ছে গিয়ে অসম হয়, তখন দেখা গেল যে হচ্ছে গিয়ে খর্বশক্তির দলটা খুব ডিফেন্সটা ব্যাক থেকে ডিফেন্সটা করে, তখন দেখা গেল যে মানে গোল হয়তো বা খুব বেশি হয় না। আমরা ইয়ের ম্যাচটা বাদ দিলে, জার্মানির ম্যাচটা বাদ দিলে, বাকি ম্যাচগুলো কিন্তু দেখেছি যে হচ্ছে গিয়ে শক্তিশালী দলগুলো মোটামুটি স্ট্রাগল করেছে অপোনেন্টের ডিফেন্স থার্ডে। এটা করবেই। এবং আপনি যদি দেখেন আরেকটা গেমের কথা আপনাকে বলে দিই, যে ফ্রান্স ভার্সেস সেনেগাল, অনেকে ভাবছে 3-1 বেশ ভালো খেলা, দেখে নেই সকালে ওইটা দেখছে 3-1। নো, সেনেগাল যে গোলগুলো মিস করেছে, এবং ওইটা যদি খেলা ঠিকঠাক হতো তাহলে 3-3 ড্র হওয়ার কথা। আমি দেখেছি খেলাটা, সেনেগালের যে ফিজিক, সেনেগালের যে স্পিড, এবং আমি তো বললাম আফ্রিকান টিম এবার ভালো করার অনেক সম্ভাবনা আছে। রাইট। আমরা একটু আরেকটা ম্যাচে যেতে চাই। আজকে স্কটল্যান্ড এবং মরক্কো সি গ্রুপের আরেকটা ম্যাচ হয়েছে, এবং এই ম্যাচটার দিকে ব্রাজিল সমর্থকদেরও একটা নজর ছিল, এবং 71 সেকেন্ডে মরক্কো গোল দিয়েছে। এরপরে আর গোল হয়নি। ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন, একটু যদি একটু বিশ্লেষণ করেন। আমরা এর আগে নিশ্চয়ই টাচ করেছি স্কটল্যান্ডের শক্তিমত্তা, মরক্কোর শক্তিমত্তা। মরক্কোর এইবারের টিমটাকে, গতবারের সেমিফাইনালিস্ট, এবারের টিমটাকে তারা মনে হয় আরো বেশি ধার দিয়ে এসেছে তাদের অস্ত্রে, নাকি? না, তা ঠিক না। আসলে দেখেন, আপনি যদি র্যাঙ্কিংও দেখেন, মরক্কো ইজ ইন 8 নাম্বার, ওয়ার্ল্ডের 7। তো তাহলে আপনার স্কটল্যান্ড 42। হ্যাঁ 42 না, আমি শুধু চিন্তা করলাম, দেখেন ব্রাজিল আর মরক্কোর সাথে পার্থক্য নাই, কিন্তু নাই, 6 আর 7। আচ্ছা, প্লাস মরক্কোর কিছু প্লেয়ার আছে তারা টপ লিগের টপ প্লেয়ার হিসাবে খেলে, ম্যানচেস্টার সিটি, পিএসজি, হ্যাঁ, ম্যান ইউ, বায়ার্ন মিউনিখ, কোথায় নেই। তাহলে একে তো আপনি ছোট করার কোনো স্কোপ আমার নাই। বাট ওরা কেমনে ভালো করে কম্বিনেশন শুরু করে দিল, এইটা আমার কাছে একটু প্রশ্নবোধক ছিল। দিয়াজের কথা বলতে হয়, আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে আজকে। তাহলে এবং ওই গোলটাই ওদের যেটা সমস্যা হয়েছে, আদারওয়াইজ এইখানেও কিন্তু মরক্কো চাইলে, আমি জানি না ওরা কি চেয়েছে, তো অবশ্যই কেন পারে নাই, আমার কাছে একটা ধারণা ছিল ওরা অ্যাটলিস্ট 2-3 গোলে জেতা উচিত ছিল। যাই হোক, সেটা হয় নাই। বাট যেটা তারা করবে, তাদের হাতে একটা অস্ত্র রয়ে গেল। তাদের লাস্ট গেমটা হাইতির সাথে। ব্রাজিলের কিন্তু স্কটল্যান্ড আর 10টা টিমের দুর্বল টিমের থেকে কিন্তু স্ট্রং টিম। আজকে ওরা ম্যাচ খেলে বুঝিয়েছে। ইনফ্যাক্ট আজকে কেন, আগের খেলাও তারা কিন্তু ভালোই ফাইট দিয়ে যাচ্ছে, বাট সামহাউ লাক ফেভার করছে না। আবার ব্রিটিশ মিডিয়া তাদেরকে ভালো মতো ব্যাকআপ দেয়, সেই কারণে স্কটল্যান্ডকে কিন্তু অনেক উঁচুতে নিয়ে যায়। বাট ইয়েস, এরা ওই 32-16 এর বেশি কোনো সময় প্রোগ্রেস করতে পারবে না। ম্যাচের ডোমিনেশনের জায়গায় যদি কিন্তু দেখি যে মরক্কো অলমোস্ট প্রায় 60% বল ডোমিনেট করেছে। তাদের অন টার্গেট শট ছিল হচ্ছে গিয়ে অলমোস্ট 12-13টার মতো, এবং স্কটল্যান্ড 6টা শট নিয়েছে। এবং মজার বিষয় হচ্ছে গিয়ে যে মরক্কোর কিন্তু হচ্ছে গিয়ে ব্যাক লাইনটা অনেক বেশি আজকে ইফেক্টিভ মনে হয়েছে, এবং তাদের যে স্ট্রেংথের জায়গা, যে মিডফিল্ড, সে মিডফিল্ডটা অনেক কাজটা সহজ করে দিয়েছে, কিন্তু গোলটা বের করতে পারেনি সে জায়গায়। স্কটল্যান্ডের ডিফেন্ডারদেরকে এক্ষেত্রে তো অবশ্যই 100%, কারণ ওখানেও তো আপনি দেখতে হবে অ্যান্ডি রবার্টসনের মতো প্লেয়ার তো রয়ে গেছে। আমি তো নাম বলতে গেলে তো টাইম শেষ হয়ে যাবে। তো সুতরাং এর জন্য বললাম যে মরক্কোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে তাদের লাস্ট গেম হচ্ছে আপনার হাইতি, আর ব্রাজিলের জন্য ধরে রাখতে গেলে অ্যাটলিস্ট আপনার ভালো মার্জিনেই কিন্তু স্কটল্যান্ডকে হারাতে হবে, যদি না আপনি টপ পজিশনটা চান। রাইট। আমরা এই আরেকটা ম্যাচ ওই গ্রুপের, যে গ্রুপটাতে আমরা প্রথমে আলাপ করলাম, আমরা তুরস্ককে নিয়ে একটু তো আলাপ করতেই পারি। প্যারাগুয়ে আজকে একটা 1-0 গোলে জিতেছে, 61 সেকেন্ডে গোল করেছে, কিন্তু শক্তির বিচারে তুরস্ক অনেক এগিয়ে। আজকে একটা লাল কার্ড হয়েছে প্যারাগুয়ের, এবারের মানে নতুন নিয়মের লাল কার্ড, মুখ ঢেকে তিনি কিছু একটা বলেছেন, এবং এটা হচ্ছে গিয়ে এইবারের নিউ ডাইমেনশন। একটু এই ম্যাচের বাইরে যদি একটু বলি যে এই নিয়মগুলো আসলে ফুটবলীয় উত্তেজনাটাকে কতটা বাড়ায়? আসলে দেখেন, নতুন জিনিস অ্যাডাপ্ট করতে গেলে একটু সময় লাগবে। এই জিনিস, এই যে যেমন ব্রেক দিয়েছে,
এই যে আপনার হাইড্রেশন Cooling ব্রেক, break, হ্যাঁ। এটা তো খুবই জরুরি ছিল কিন্তু, কারণ যেই হিটে খেলছে প্লেয়ারগুলো, মানে তাদের জন্য এটা নতুন একটা নিয়ম, ভালো করেছে। আপনি থ্রো ইন করতে গেলে সময় নষ্ট করলে আপনাকে পেনাল্টি দিতে হবে, একজন Right. প্লেয়ারকে আপনি বসায় রাখতে হবে, কর্নার কিক আপনাকে দিয়ে দিতে পারে। তো Right. অনেকের কাছে নতুন নিয়ম দিলেই আপনার মনে করে এটা খারাপ, ওইটা ভালো না। অ্যাডাপ্ট করার কারণ কি, অ্যাডাপ্ট করার নিয়মটা বিষয়টা তো নতুন সব বিষয়টা দলের জন্য। আমরা একটু যদি এই বিষয়টা আমরা বুঝলাম, অ্যাডাপ্ট করার বিষয়টা আমরা একটু একদম শেষের পর্যায়ে। হ্যাঁ। আজকে জার্মানি এবং আইভরি কোস্টের খেলা আছে, একদম যদি অল্প ইয়েতে অঘটন ঘটতেই পারে, অঘটন ঘটতে পারে, কারণ আছে আমি বলি দিই আপনাকে। কারণ এই আইভরি কোস্ট হলো গত বছরের আফ্রিকান চ্যাম্পিয়ন, Right. তাদের 7টা প্লেয়ার টপ লিগে খেলে। লিগে খেলে। এখানে আজকের খবর দিচ্ছে আপনাকে, আজকের এই মুহূর্তে, অনেকে জানেও না, যেমন ইয়ান ডিওমান্ডে, ওদের 19 বছরের একটা প্লেয়ার আছে যে জার্মান লিগে খেলে, আরবি লিপজিগে খেলে, লিপজিগে। তাকে অলরেডি লিভারপুল 100 মিলিয়ন পাউন্ড অফার করে রেখেছে, তারপরে রিজেক্টেড, মানে 100 মিলিয়ন পাউন্ড। নট অনলি দ্যাট, এখানে আমাদ ম্যানচেস্টার ইউনাইটেডের মিড স্ট্রাইকার আমাদও আছে, বনি আছে, মানে এবং দে আর ভেরি পেসি, মানে ভীষণ ফিজিক ভালো, পেসি। এবং জার্মানির যে খেলাটা আমি দেখেছি, জার্মানি তো আমি ফলো করে, আমি নিজে জার্মান সমর্থক, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। একটা আউটস্ট্যান্ডিং একটা কম্প্যাক্ট টিম, মানে এই বলা যায় যে হচ্ছে কি কোন জায়গায় তাদের প্লেয়ার নেই। না, জার্মানিতে সমস্যা হচ্ছে ওদের নাম্বার 9 নাই, ফলস 9 দিয়ে খেলে, আর ডিফেন্ডার খুব উইক। আপনি দেখবেন কারাসাওকে 7 গোল দিয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু কারাসাও একটাই অ্যাটাক করেছে, সেই অ্যাটাকেই গোল। আজকের ম্যাচের প্রেডিকশন, আমার প্রেডিকশন হচ্ছে আইদার ড্র, আর অঘটন হতেই পারে। আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুব জমজমাট ম্যাচ হবে বলে এক পেশে হবে না ম্যাচটা, সেটা নেদারল্যান্ডস এবং সুইডেন। ও ওকে, ভেরি গুড, একটা দলের কথা বললেন। দেখেন, আমি ঠিক জানি না, কারণ ওই যে জার্মান ভদ্রলোক যিনি দুইবারে প্রেডিকশন মিলিয়ে ফেলেছেন, উনি কিন্তু হল্যান্ডের কথা বলেছেন এবার চ্যাম্পিয়ন। ওকে, বাট আমি যদি বলেন বাঙালি হিসাবে, আমি কিন্তু দেখি না ওদের স্ট্রাইকারকে, এক ডিপেকে ছাড়া আমি কিন্তু হল্যান্ডের কোনো স্ট্রাইকার দেখি না। আর ভার্জিল ভ্যান ডাইক ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ছিল এক সময়, এইবার নাই, কারণ ওকে যদি আমি ফলো করি, তো আমি লিভারপুলের খেলা ফলো করি, লিভারপুলে সে মারাত্মক মিস্টেক করেছে, প্লাস ওনার বয়স 35। সুতরাং আপনার এগুলো সবই দেখতে হবে। আর সুইডেনে গোকেরাস থেকে শুরু করে আপনি যারা আছে সব মোটামুটি ইয়াং, এবং প্রেডিকশন আমি তো মনে করি এটাও ড্র হবে। ড্র হবে, গোল শূন্য অথবা গোল সহ। না, এটা বলো গোল সহ। এই গ্রুপটা নিয়ে, এফ গ্রুপটা নিয়ে কেন একটু ফ্যাসিনেশন কাজ করে, কারণ এখানে জাপান আছে, এশিয়ান হর্স পাওয়ার। যাই হোক, বাই দ্য ওয়ে, ধন্যবাদ মিতু ভাই আমাদের সঙ্গে আজকের এই প্রেডিকশন এবং হচ্ছে গিয়ে বিশ্লেষণে থাকার জন্য। দর্শক, টানটান উত্তেজনা নিশ্চয়ই আপনারা এই চুলচেরা বিশ্লেষণেও কিছুটা বুঝতে পেরেছেন। আমরা চলে এসেছি আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। ফুটবলের এই উন্মাদনা আপনারা উপভোগ করবেন অবশ্যই, সেটা শালীনভাবে। আর কারা হাসে কারা জিতে তা কিন্তু দেখতে চোখ রাখুন আমাদের সঙ্গে আগামীকালকের এই একই সময় একই পর্দায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুটবল উন্মাদনায় মেতে থাকুন। অবশ্যই বিশ্বকাপ উন্মাদনা আপনাদের জীবনে নিয়ে আসুক নতুন কোনো ভালো বার্তা। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ মিতু ভাই আমাদের সঙ্গে আসার জন্য, ধন্যবাদ দর্শক আপনাদেরকে।